খুবই কনফিডেন্সিয়াল আর কি, এখানে সব জুডিশিয়ারির কাজ করা হয়। এই ধরনের ল্যাবে আপনার এন্ট্রেন্স থেকে শুরু করে এই ল্যাবের সম্বন্ধে জানতে পারাটাও অনেক মানে কনফিডেন্সিয়াল এবং সহজে এই সমস্ত বিষয়ে জানা বা অভিজ্ঞতা অর্জন করা খুব কঠিন কাজ। তো আমি স্যারকে এবং আরিফকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, কারণ রাত অনেক হয়ে গেছে। এই আশা করি আপনারা লেকচারটা এনজয় করবেন। আমি চেষ্টা করব শুধু ফরেনসিক এবং স্টিয়ার মার্কার নিয়ে আজকে আলোচনা করার জন্য, আহ, এবং সেন্টার সিকোয়েন্সিং, কারণ ওভারঅল আমরা আজকে ফরেনসিক সায়েন্স এবং পরবর্তী যে কোনো এক সময় ইনশাল্লাহ আমরা ডায়াগনস্টিক সেক্টরে স্যাঙ্গার সিকোয়েন্সিং এর কি ভূমিকা এই বিষয়ে এক সময় সুযোগ হলে আমরা আলাপ করবো আর কি, ইনশাল্লাহ। তো আমি শুরু করছি। আমি মোহাম্মদ জাভেদুল আলম খন্দকার, হেড অফ ল্যাবরেটরি হিসেবে ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, যেটা ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন ভবনে অবস্থিত। পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে ডায়াগনস্টিক সেক্টরেও কাজ করতেছি। বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। তো বর্তমানে আমি ডিসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, যেটা ধানমন্ডিতে অবস্থিত, সেখানে আছি। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে সেন্ডার সিকোয়েন্সিং এবং এর অ্যাপ্লিকেশন, স্টেয়ার মার্কার, আর হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এবং আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কেস এবং বাংলাদেশের বিভিন্ন কেস সম্বন্ধে আলোচনা করি। কেরি মুলিস একজন খুব বিখ্যাত সায়েন্টিস্ট, উনি একজন বায়োকেমিস্ট। উনি আপনার পিসিআর প্রথম আবিষ্কার করছেন, পলিমারের চেন রিয়াকশন, যেটা আপনারা সবাই জানেন। এটার জন্য উনি 1993-তে নোবেল প্রাইজ পাইছেন। এটা একটা খুব যুগান্তকারী আবিষ্কার, কারণ পিসিআর করার পর মানুষ আসলে ডিএনএ সিকুয়েন্সিং বা ডিএনএ স্ট্রাকচার, ক্রোমোজোমাল স্ট্রাকচার এবং এর বিভিন্ন ফাংশনাল অ্যাক্টিভিটিস, জিন ইত্যাদি সব কিছু সম্বন্ধে জানতে পারার সুযোগ হয়। যদি পিসিআর টেকনিকটা না আসতো, আসলে এই জিনিসগুলো কোনো কিছুই মানে করাটা খুব কঠিন হতো আর। পিসিআর একটা খুব যে টেকনিক, এই টেকনিকটা সম্বন্ধে আপনারা সবাই জানেন, আপনারা যারা মলিকুলার বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি কিংবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। তো আমি খুব সংক্ষেপে বলবো আর কি। পিসিআর হচ্ছে আপনার, হোয়াট ইজ পিসিআর? পিসিআর আমরা জানি একটা ল্যাবরেটরি টেকনিক, যেখানে আমরা একটা ডিএনএ ফ্র্যাগমেন্টকে অসংখ্য কপি করে ফেলতে পারি, যার মাধ্যমে আমরা পরবর্তীতে ওই ডিএনএ সিকুয়েন্সটাকে আমরা বিভিন্নভাবে সিকুয়েন্সিং করে তার সম্বন্ধে জানতে পারি, এবং এটার যে অ্যাপ্লিকেশন বা ইউজেস গুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারি। তো আমরা একটা ডিএনএ পিসিআর কিভাবে করবো? প্রথম, পিসিআর মূলত তিনটা টেকনিক। একটা হচ্ছে ডিনেচার করা, তারপরে এনিলিং করা, তারপরে এক্সটেনশন করা। তো ডিনেচারটা হচ্ছে আমরা যখন ডাবল স্ট্যান্ডার্ড একটা ডিএনএ কে তার একটা কম্পোনেন্ট, তার একটা ছোট সেগমেন্টকে যখন আমরা অসংখ্য কপি করতে চাই, তখন আমাদের ডিএনএ স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে হিট দেওয়ার মাধ্যমে প্রথমে আমরা এটাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড নিয়ে আসবো। সিঙ্গেল স্ট্যান্ড নিয়ে আসার পরে আমরা প্রাইমার যুক্ত করার মাধ্যমে এই আপনার প্রাইমার গুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারে আপনার যে টেমপ্লেটের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পরে সে একটা আবার ডাবল স্ট্যান্ড আমাদেরকে দিবে। তারপরে হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটা আমরা 72 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, টেক ডিএনএ পলিমারেজ একটা এনজাইম আছে, এই এনজাইমের মাধ্যমেই আপনার নিউক্লিওটাইড গুলো টেমপ্লেটের সাথে একটা একটা করে এড হবে, এবং সে রিপিটেশন গুলো তৈরি করে আনে। এইভাবেই আসলে পিসিআরটা হয়, পলিমারেজ চেইন রিয়াকশনটা ঘটে থাকে আর কি। অ্যাপ্লিকেশন, অ্যাম্প্লিফিকেশন সাইকেল সাধারণত এই যে রিপিটেশনটা হয়, এটা 20 থেকে 40 সাইকেলের মধ্যে সাধারণত
আহ, এই পিসিআর সাইকেলটা কমপ্লিট করা হয়। আহ, এটা একটা আপনার মডেল বিষয় যে 20 থেকে 40 সাইকেলের মধ্যে যে কোনো পিসিআর সম্পূর্ণ করার পরে সেটা থেকে আমরা একটা ফাইনাল থ্রুপুট পাই। এই অর্থাৎ আমরা আপনার আমাদের যে মানে সিকোয়েন্সটা যে পলিমারাইজ মানে পলিমার তৈরি হয়েছে সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, আমরা পিসিআর করার জন্য আমাদের সাধারণত যে জিনিসগুলা কম্পোনেন্ট গুলা লাগবে, প্রথম হচ্ছে আমাদের টেমপ্লেট ডিএনএ। অর্থাৎ যে ডিএনএ যে অংশটাকে আমরা অ্যাম্প্লিফাই করব সেটাকে আমরা সিলেক্ট করি। তারপর হচ্ছে আমরা প্রাইমার যুক্ত করি, কারণ শর্ট সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ সিকোয়েন্স, অর্থাৎ এই প্রাইমার গুলো টেমপ্লেটের সাথে টেমপ্লেটের আপনার নির্দিষ্ট একটা অংশের সাথে সে বাইন্ড করবে। বাইন্ড করার পরে প্রাইমারের প্রাইমারের মাধ্যমে ফরওয়ার্ড প্রাইমারকে রিভার্স প্রাইমার, ফরওয়ার্ড প্রাইমারের মাধ্যমে যে আমাদের নিউক্লিওটাইড গুলো টেমপ্লেটের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে সে একটা কমপ্লিট ডিএনএ স্ট্যান্ড তৈরি করবে। হুম। তো ডিএনএ পলিমারেজটা এখানে এই যে এনজাইমটা আছে, এটাকে টেক পলিমারেজ বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়। তো টেক পলিমারেজটাকে বেশিরভাগ পিসিআর টেকনিকে ব্যবহার করা হয়। এটা খুব আইডিয়াল একটা পলিমারেজ। এটার মাধ্যমে আপনার আহ, আপনার সিঙ্গেল নিউক্লিওটাইড গুলো আহ, এই প্রাইমারের মাধ্যমে আপনার ডাবল স্ট্যান্ড টেমপ্লেটের সাথে। তো নিউক্লিওটাইড গুলো আমরা কিভাবে ইয়ে করবো? সাধারণত আমরা ডাই নিউক্লিওটাইড এটিপি বা এই আপনার এডিনিন টাই ফসফেট, হ্যাঁ, ডিঅক্সি টাই টাইরোসিন ফসফেট, এভাবে আমরা যে চারটা আমাদের বেস আছে সেই বেস গুলোকে নিয়ে ডিঅক্সি আমরা যে নিউক্লিওটাইড গুলো সেগুলো ইউজ করি। অর্থাৎ আমাদের ডিএনএ দুটো অংশে দুটো হাইড্রোক্সি গ্রুপ থাকে। হুম। একটা হাইড্রোক্সিল গ্রুপকে আমরা ডাবল, ওখান থেকে হাইড্রোক্সিল গ্রুপ থেকে অক্সিজেনটাকে আমরা আহ, আহ, সরিয়ে দিয়ে ডি ডিঅক্সি নিউক্লিওটাইড করে ফেলি। ওই ডিঅক্সি নিউক্লিওটাইডটাই আপনার একটার পর একটা পলিমারেজ টেমপ্লেটের মাধ্যমে টেমপ্লেটের সাথে যুক্ত হবে। সাধারণত এই পুরো রিয়েকশনটা একটা বাফার সলিউশনের মাধ্যমে করা হয়, যাতে আপনার টেম্পারেচার, আয়ন সবকিছু ঠিক থাকে। আমি খুব সংক্ষেপে বলতেছি আর কি পিসিআর টেকনিকটা, কারণ আমাদের আজকে মূল বিষয় হচ্ছে স্যাঙ্গার সিকুয়েন্সিং। ঠিক আছে। তো পিসিআর, প্রিন্সিপাল অফ পিসিআর, আমরা সাধারণত প্রথম সাইকেলে আমাদের যে টার্গেট ডিএনএ সেটাকে আমরা ডাবল স্ট্যান্ডকে সিঙ্গেল স্ট্যান্ড করি। সেখানে আপনার প্রাইমার এবং পলিমারেজ চেইন রিয়েকশনের মাধ্যমে ডাবল স্ট্যান্ডার্ড হয়। সেই ডাবল স্ট্যান্ডার্ডকে আমরা আবার সেকেন্ড সাইকেলে তার দ্বিগুণ করি, এবং এটা জিওমেট্রিক পদ্ধতিতে আপনার তার এমপ্লিফিকেশন গুলো হতে থাকে। এই 3 নাম্বার সাইকেলে সে 8 কপি, এভাবে সে তার সাইকেল গুলো কমপ্লিট করতে করতে 35 থেকে 40 সাইকেলে সে কমপ্লিট করে। অর্থাৎ প্রোগ্রামটা সাধারণত 20 থেকে 40 সাইকেলের মধ্যে দেওয়া হয়। এখন আমরা পিসিআরটা আলোচনা করলাম এই জন্য যে স্যাঙ্গার সিকুয়েন্সিং এর জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের পিসিআর করতে হয়। হুম। তো আমরা সেটা শুরু করার আগে আমরা একটু যে সায়েন্টিস্ট প্রথম আপনার এই আপনার ফ্রাগমেন্ট সিকোয়েন্সিং আবিষ্কার করছেন, তার নাম হচ্ছে ফ্রেডরিক স্যাঙ্গার। উনি একজন ব্রিটিশ বায়োকেমিস্ট। উনি পৃথিবীর ইতিহাসে 4 জন সায়েন্টিস্টের মধ্যে একজন যারা দুবার নোবেল পুরস্কার পাইছেন। 1958 সালে উনি প্রথম কেমিস্ট্রিতে নোবেল পাইছেন। আহ, আমাদের যে ডায়াবেটিস হওয়ার ফলে আমরা যে ইনসুলিন ডায়াবেটিস পেশেন্টরা ব্যবহার করে, উনি প্রথম ইনসুলিন আবিষ্কার করেন। ইনসুলিনের যে প্রোটিন সিকোয়েন্সটা আছে উনি এটা বের করে ইনসুলিন কমার্শিয়ালি প্রডিউস করে বাজারে দেওয়ার পর মানুষ এটাকে তার ডায়াবেটিস সুগার মেনটেন করার জন্য ব্যবহার করে। 1980 সালে উনি সেকেন্ড টাইম আবার নোবেল প্রাইজ পাইছেন। এটা হচ্ছে উনি স্যাঙ্গার সিকুয়েন্সিং ডেভেলপ করার জন্য। অর্থাৎ আমাদের ডিএনএ যে অনেক বড় একটা সিকোয়েন্স, এটাকে ছোট ছোট ফ্র্যাগমেন্ট করে আপনার সিকোয়েন্সিং করা, এই যে টেকনিকটা উনি বের করছেন, এটার জন্য উনি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পেয়েছেন।
তো স্যাঙ্গার সিকুয়েন্সিং কে মূলত বলা হয় চেইন টার্মিনেশন মেথড বলা হয়। অর্থাৎ একটা পিসিআর যেমন যে কাজটা করে, সে অসংখ্য কপি করতে থাকে, কিন্তু স্যাঙ্গার সিকোয়েন্সিং সে কপিকে একটা পর্যায়ে এসে স্টপ করে দেয়। সেটাকেই বলা হয় চেইন টার্মিনেশন মেথড। অর্থাৎ সে সিকোয়েন্সিংটাকে, মানে রিপিটিংটাকে সে আপনার টার্মিনেট করে। আহ, সেটা করার জন্য প্রথম যেটা করা হয় যে আমাদের যে ডিএনএ যে দুইটা হার্ডিস্ক গ্রুপ থাকে, তার মধ্যে আমরা যখন পিসিআর এর ক্ষেত্রে ডি এনটিপিস আমরা ব্যবহার করি, কিন্তু এইখানে আমরা ডিডি এনটিপিস ব্যবহার করি। অর্থাৎ আমাদের ইয়েতে সুগার মলিকুলের যে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে, দুটাকেই আমরা আমরা অক্সিজেনটাকে ডিলিট করে ফেলি। তখন দুটা ডাইডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট যখন হবে, তখন আর আম, কোনো বেস আরেকটা বেসের সাথে যুক্ত হতে পারে না। হ্যাঁ, তখনই আমাদের চেনটা টার্মিনেশন হয়ে যায়, পিসিআরটা স্টপ হয়ে যায়। অর্থাৎ আমাদের যে নির্দিষ্ট ফ্রাগমেন্ট ডিএনএটা আমরা পিসিআর করতে চাই বা আইসোলে মানে আপনার সিকোয়েন্সিং করতে চাই, সেটা ওই জায়গাতেই স্টপ। অর্থাৎ আমি 10 বেস পেয়ারের একটা ডিএনএ ফ্রাগমেন্টকে আমরা সিকোয়েন্সিং করতে চাই, সে 10তম বেসকেই আপনার রিপিট করার পরে পলিমার চেইন করার পরেই সে ওখানে স্টপ হয়েছে। এটাও একই ধরনের আপনার টেকনিক পিসিআর এর মতোই। একটা টেমপ্লেট ডিএনএ আমরা নির্দিষ্ট একটা অংশকে এমপ্লিফাই করবো, এখানেও প্রাইমার গুলা ব্যবহার করা হয়, রিভার্স প্রাইমার এবং আপনার ফরওয়ার্ড প্রাইমার। ডিএনএ পলিমারেজ এখানেও ইউজ করা হয়, এখানে নিউক্লিওটাইডও ব্যবহার করা হয়, এবং ফাইনালি এখানে ডাইডিঅক্সি নিউক্লিওটাইড ফসফেটও ব্যবহার করা হয়। এটা ডাই নিউক্লিওটাইড একবারই একটা পলিমার চেন রিয়েকশনে অ্যাড হবে, ওইখানেই আপনার এটা টার্মিনেট হয়ে যাচ্ছে। এখানেও বাফার সলিউশন রাখা হয়। অর্থাৎ পিসিআর এর সাথে আমাদের স্যাঙ্গার সিকোয়েন্সিং এর একটাই পার্থক্য, এখানে ডাইডিঅক্সি নিউক্লিওটাইড ফসফেট ব্যবহার হয়, যেটা আমাদের চেইন টার্মিনেশন হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ ইলং যে আমাদের যে ডিএনএটা ইলংগেশন হচ্ছে সেটাকে সে স্টপ করে। আচ্ছা, ওয়ার্ক ফ্লো, প্রাইমার ডিজাইন। অর্থাৎ আমরা স্যাঙ্গার সিকুয়েন্সিং করার জন্য কি ধরনের প্রাইমার আমরা ইউজ করব, সেটার একটা ডিজাইন করতে হয়। এই প্রাইমার ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের টেকনিক আছে। এই বিষয়ে আমি আজকে আলোচনা করা শুরু মানে আজকে করা শুরু করছি না, কারণ আমরা আজকে এসটিআর মার্কার এবং ফরেন্সিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ওয়ার্ক ফ্লো হচ্ছে স্ট্যান্ডার্ড সিকোয়েন্সিং এ একই, যেটা একটু আগে আলোচনা করলাম, একই বিষয়। ডিনেচারেশন, এলিয়েনিং, এক্সটেনশন এবং ফাইনালি আপনার ফাইনাল হচ্ছে ডাইডিওসি নিউক্লিওটাইড ট্রাইফসফেট যুক্ত হয়। এখানে আমরা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা প্রাইমার একটা ট্যাবলেট সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পর আপনার সে আহ, একটা পর একটা বেস যুক্ত করতেছে তার ট্যাবলেটের সাথে। সির সাথে জি যুক্ত হয়, এর সাথে টি যুক্ত হয়। এভাবে করার পরে এখানে ডাই ডিওক্সি নিউক্লিওটাইড যেটা টি রেড কালার দেওয়া হচ্ছে, সে এডিনিনের সাথে যখন থায়ামিনটা যুক্ত হচ্ছে, তখনই আপনার চেইন টার্মিনেশন হচ্ছে, আর পিসিআর হচ্ছে না, এখানেই বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে টার্গেট যে সিকোয়েন্সটা এখানে স্টপ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ধরেন এইভাবে 21 বেস পেয়ারের একটা ডিএনএ টেমপ্লেটের সাথে আর একটা ডিএনএ স্ট্রেন আমরা যুক্ত করতে পারি। এখানে আবার আর একটা ধরুন প্রাইমার যুক্ত হলো, প্রাইমার যুক্ত হওয়ার পরে এখানে এই এই, আপনার বেস গুলো যুক্ত হচ্ছে, নীল কালারের যে সি টা যুক্ত হলো, এখানে চেনটা টার্মিনেশন হয়েছে। এইভাবে অর্থাৎ আমাদের বিভিন্ন বেস পেয়ার গুলো আমরা আলাদা করতে পারি। আমাদের টার্গেট যে ডিএনএ সিকোয়েন্সটা সেটা আমরা পলিমারাইজ রিয়েকশনের মাধ্যমে পাই আর কি। ওয়ার্ক ফ্লো ইন স্যাঙ্গার সিকোয়েন্সিং যা সেকেন্ড টাইম আসছে। আহ, impli- আহ, এটা হচ্ছে প্রথমে আমরা অ্যামপ্লিফিকেশন করবো পিসিআর এর মাধ্যমে।
পিসিআর যখন আমরা করি সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রোব ব্যবহার করি, এই বিভিন্ন কালারের। এই কালার প্রোব গুলোকে পরবর্তীতে আপনার এক ধরনের মেশিন ব্যবহার করা হয় ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে। ওই মেশিনের মাধ্যমে এক ধরনের লাইট থাকে, সেই লাইট দিয়ে প্রোব গুলাকে ডিটেক্ট করা হয় এবং সেই প্রোব গুলার মাধ্যমে আপনার কালার ডিটারমিনেশনের মাধ্যমে আপনার ডিএনএ সিকোয়েন্সটা নির্ধারণ করা হয়। অর্থাৎ যেই পরিমাণ ডিএনএ আপনার রিপিটেশন হয় বা সিকোয়েন্স হয়, সেটাকে সে ডিটেক্ট করে। সিকোয়েন্স অ্যাসেম্বলি, এটা আমি পরে আসতেছি, ডাটা ইন্টারপ্রিটেশন। আচ্ছা, আমি এখানে জাস্ট সিম্পল আলোচনা করতে পিসিআর এবং স্যাঙ্গার সিকোয়েন্সিং এর মধ্যে পার্থক্য আর কি। সাধারণত আমরা পিসিআর এর মাধ্যমে এই আপনার যে কোনো একটা ডিএনএ সিকোয়েন্সকে অসংখ্য কপি করার জন্য ব্যবহার করি, কিন্তু স্যাঙ্গারের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট অংশ, যেটা আমরা সিকোয়েন্সিং করব, ফাইন্ড আউট করবো আসলে এই ফ্র্যাগমেন্টে কি আছে, সেটার জন্য সাধারণত আপনার স্যাঙ্গার ইউজ করা হয়। এই আপনার ডিএনএ পলিমারেজ, এখানে ট্যাগ পলিমারেজ ইউজ করা হয়, কিন্তু এই আপনার স্যাঙ্গারে আবার মডিফাইড বিভিন্ন চেইন টার্মিনেশন ব্যবহার করা হয়। তো এটা আমরা মোটামুটি আলোচনা করছি। এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যে আপনার মূল বিষয় হচ্ছে ডিএনএ সাইজ। আপনার এমপ্লিফাইড অর্থাৎ ইউনিফর্ম একটা সাইজ ব্যবহার করা হয় ইয়ের ক্ষেত্রে, পিসিআর এর ক্ষেত্রে। কিন্তু আপনার এখানে স্ট্যান্ডার্ড সিকোয়েন্সিং এ আমরা ডিএনএ ফ্রাগমেন্ট অফ ভেরিং লেন্থ, বিভিন্ন লেন্থের যে ডিএনএ ফ্রাগমেন্ট গুলা, সেগুলোকে আমরা এই এই স্ট্যান্ডার্ড সিকোয়েন্সিং এর মাধ্যমে বের করি বা অ্যানালাইসিস করি। আপনার পিসিআর আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি, প্যাথোজেন ডিটেকশন থেকে শুরু করে মিউটেশন ডিটেকশন, ডিএনএ ক্লোনিং। আপনার স্যাঙ্গারের ক্ষেত্রে আমরা আহ, এই ধরনের সেম অ্যাপ্লিকেশন করি, কিন্তু আপনার স্যাঙ্গার হচ্ছে একটা মানে কনফার্মেশন দিবে। অর্থাৎ আপনি কি ধরনের প্রোডাক্ট চান, কি ধরনের প্রোটিন চান, কি ধরনের জিন চান, প্রতিটা জিন জিন কিংবা আপনার মিউটেশন সে আলাদা আলাদা করে ডিটেক্ট করে দিবে। এখানে একটা আমি ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস মেশিনের ছবি দেখাচ্ছি। অর্থাৎ এই আমরা যখন একটা ডিএনএ সেগমেন্টকে ডিএনএ আপনার পিসিআর করব, পিসিআর করার পর সেখানে স্যাঙ্গার সিকোয়েন্সিং স্যাঙ্গার সিকোয়েন্সিং করার জন্য তখন ডিডিএনটিপি ব্যবহার করব। সেই যে প্রাইমার গুলো আমরা ইউজ করতেছি, বিভিন্ন কালারের প্রোব ব্যবহার করি। সেই প্রোব গুলা যখন আমরা আহ, একটা ভিজুয়াল ইয়ের মধ্যে যাব, আইডেন্টিফিকেশনের জন্য যাব, তখন আমরা ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে আপনার ক্যাপিলারি ভিতর দিয়ে এই, আপনার আমাদের যে প্রোডাক্ট গুলা মাল্টিপ্লেক্স যে পিসিআর বা আপনার হচ্ছে ডিএনএ ফ্রাগমেন্ট গুলা, সেগুলোকে পাস যখন করবে, তখন ডিএনএ সাইজ অনুযায়ী এবং প্রুবের রিফ্লেকশন অনুযায়ী সে বিভিন্ন ধরনের রিফ্লেকশন এবং লাইট ইমিশন করবে। তখন সে ডাটাটা আপনার এক ধরনের সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আপনার এবং ক্যামেরার মাধ্যমে ডাটাটা রিড করে ডিএনএ যে বেস পেয়ার সংখ্যা, সেই সংখ্যা অনুযায়ী সে আমাদেরকে ডাটাটা প্রডিউস করে। অর্থাৎ এখানে যখন একটা ডিএনএ যাচ্ছে, ক্যামেরা লাইটটা রিফ্লেক্ট হওয়ার পরে এই ধরনের সে গ্রাফ দিচ্ছে আপনাকে। যেখানে সে প্রুফটা পাচ্ছে, সেখানে সে সেই পরিমাণ বেস সে সে আমাদেরকে সিকোয়েন্সটা দিচ্ছে, এবং এটার হাইট গুলো একটু ডিফারেন্ট হবে। একটু আগে আমরা আলাপ করছি, অর্থাৎ আমরা সেঙ্গার সিকুয়েন্সিং এর মাধ্যমে সাধারণত 1000-এর নিচে যে বেস পেয়ার গুলো থাকে, সেই বেস পেয়ার গুলাই সাধারণত আমরা অ্যানালাইসিস বা সিকুয়েন্সিং করে থাকি। আর বড় ধরনের বেস পেয়ার আমরা যখন অ্যানালাইসিস করতে চাই, তখন হচ্ছে আমরা এনজিএস ব্যবহার করে থাকি। এনজিএস এর মাধ্যমে হোল জিনোম সিকুয়েন্সিং থেকে শুরু করে বড় বড় যে ডিএনএ সিকুয়েন্সিং গুলো আমরা আলাদা করি।
আর সেঙ্গারের ক্ষেত্রে আপনার আর 1,000-এর নিচে যে বেস পেয়ার গুলা থাকে, ছোট ছোট যে মিউটেশন, ছোট ছোট যে জিন গুলা, সেগুলো আমরা ডিটেক্ট করে থাকি। এবং এইটা অনেকটুকুই আপনার কস্ট ইফেক্টিভ এনজিসি এর তুলনায়। আপনার এই কিটের দাম কম। তারপর হচ্ছে এটার সময় খুব কম লাগে, এবং এই টেকনিকটা অনেক ইজি। এক্ষেত্রে লিমিটেশন কিছু আছে, যেটা আমি বললাম নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর যেটা হয়, আমরা 1,000-এর উপরে বড় লেন্থের আপনার সেন্ডার সিকোয়েন্সিং করা যায় না। এক্ষেত্রে অনেকগুলো রান দিতে হয়, এবং যেটা পরবর্তীতে অ্যাগ্রিগেট করে অ্যানালাইসিস করা খুব কঠিন হয়। এবং লার্জ স্কেলে আমরা সাধারণত এই ধরনের সেন্ডার সিকোয়েন্সিং এর মাধ্যমে প্রোডাক্টিভ কাজ করা কঠিন হয়। ক্লিনিক্যাল ক্ষেত্রে আমরা আপনার এটার ব্যাপক ব্যবহার আছে, যেমন আপনার আহ, বিভিন্ন ধরনের ক্যান্সার ডিটেকশন, যেমন ধরেন ব্রেস্ট ক্যান্সার, BRCA1, BRCA2, এই তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লাং ক্যান্সার, হ্যাঁ, EGFR এর ক্ষেত্রেও আপনার বিভিন্ন ধরনের জিনগুলো যে ডিটেক্ট করা হয় আপনার সেন্ডার সিকুয়েন্সিং এর মাধ্যমে, পিসের থেকেও ভালোভাবে ডিটেকশন করা যায়। অর্থাৎ একাধিক মিউটেশন একটা সিকুয়েন্সিং এর মাধ্যমে আলাদা করা যায়। এছাড়াও বিভিন্ন জেনেটিক ডিজিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যেমন ওয়াই ক্রোমোজোম ডিলিশন, হ্যাঁ, থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার জেনেটিক প্রবলেম গুলো এখানে পিসিআর এর তুলনায় অনেক বেশি দেখা যায়, অনেক বেশি ভেরিয়েশন দেখা যায়, অর্থাৎ জিনগুলোর ক্ষেত্রে বা মিউটেশন গুলোর ক্ষেত্রে। আর ফরেনসিকের ক্ষেত্রে আমরা একটু পরে ইন ডিটেল আলাপ করবো। এখানে আমি কিছু chart দেখালাম, যে কি কি ক্ষেত্রে সাঙ্গার সিকোয়েন্সিং ব্যবহার করা হয়, তো কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে সেটার একটা লিস্ট আমরা দিচ্ছি আর কি। যেমন BRCA1, BRCA2, যেটা একটু আগে বললাম, ব্রেস্ট ক্যান্সার, বিভিন্ন ধরনের CML অর্থাৎ লিউকেমিয়া ডিজিজ আছে, ব্লাড ক্যান্সার, BCR-ABL থেকে শুরু করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সাইটোজেনেটিক ডিসঅর্ডার আমরা এখানে দেখতে পাই। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লাং ক্যান্সার থেকে শুরু করে, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের জিন ডিটেকশন বা মিউটেশন আমরা দেখতে পাই। ফরেনসিক সায়েন্সে আমরা আসতেছি। ফরেনসিক সায়েন্স হচ্ছে আপনার যেটা সাধারণত জুডিশিয়ারি ক্ষেত্রে ব্যবহার করা হয়, ল এবং জাস্টিস ডিপার্টমেন্ট এটা সাধারণত ব্যবহার করে। এটাকে লিগেল মেডিসিনও অনেক দেশে বলা হয়। সাধারণত আপনার ফরেনসিক সায়েন্সে বায়োলজি, কেমিস্ট্রি, টক্সিকোলজি, হ্যাঁ, বিভিন্ন জিনিস ব্যবহার করা, ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু সর্বশেষ যে টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিএনএ টেকনোলজি। ইন্ট্রোডাকশন অফ ডিএনএ টেকনোলজি ইন ফরেনসিক সায়েন্স। প্রায় এটা 20 বছরের অধিক সময় ধরে এটা ব্যবহার হচ্ছে। ব্রিটিশ সায়েন্টিস্ট একজন আছেন, স্যার এলেক্স জেফরি, 1985 সালে প্রথম উনি আপনার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং উনি ব্যবহার করেন বা আবিষ্কার করেন। 1987 সালে ইংল্যান্ডে প্রথম ক্রিমিনাল কেসের ক্ষেত্রে, একটা মার্ডার কেসের ক্ষেত্রে উনি প্রথম ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমেরিকাতে 1989 সালে প্রথম ফ্লোরিডার একটা কেসে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে আসামিকে শনাক্ত করা। এটাকে কাটিং এজ ক্রাইম ইনভেস্টিগেশন টুলও বলা হয়। পৃথিবীর প্রায় 100টার অধিক দেশে এখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের আসামি থেকে শুরু করে ফরেন্সিক পারপাস ব্যবহার করা হয়। বাংলাদেশে 2006 সালে প্রথম আপনার ডিএনএ টেস্টের মাধ্যমে ফরেন্সিক ইনভেস্টিগেশন করা হচ্ছে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কে আমরা ডিএনএ প্রোফাইলিংও বলি বা ডিএনএ টাইপিংও বলি, হ্যাঁ। তো সাধারণত আমাদের ডিএনএ কিছু অংশতে আহ, আহ, আমরা বলি পলিফর্মিজম, অর্থাৎ কিছু কিছু বেস সিকোয়েন্সিং আপনার রিপিটেশন থাকে। এই রিপিটেশন গুলা এক একটা মানুষের ক্ষেত্রে এক এক ধরনের হয়, হ্যাঁ। অর্থাৎ কোনো মানুষের সাথে সাধারণত এই রিপিটেশনটা কোনো মানুষের মিল থাকে না, একাধিক লোক আছে, এটা আমরা দেখি আর কি, হ্যাঁ। তো এই যে রিপিটেশন গুলো হয়, এটাকে একটা
আলফা নিউমেরিক ভ্যালুর মাধ্যমে আপনার ভিজুয়ালাইজ করা হয় বা আপনার ডকুমেন্টেশন করা হয়। তখন মানুষ বুঝতে পারে যে আসলে মানুষের যে বিভিন্ন লোকাসে বিভিন্ন এলিলের যে ফ্রিকুয়েন্সিটা সেটা আলাদা হয়, এবং সেটাকে আমরা আলফা নিউমেরিক ভ্যালুর মাধ্যমে আলাদা করে দেখাতে পারি। তো এখানে মূল বিষয় হচ্ছে ফিঙ্গারপ্রিন্টিং এর মূল বিষয় হচ্ছে এসটিআর মার্কার। এসটিআর মার্কার হচ্ছে শর্ট ট্যান্ডেম রিপিট, অর্থাৎ আহ, বিভিন্ন, যে একটু আগে আমি বললাম যে আমাদের যে ডিএনএর অংশ আছে এক্সন এবং ইন্ট্রন। সাধারণত ইন্ট্রনের মধ্যে যে ডিএনএর অর্থাৎ পলিমরফিজম থাকে, অর্থাৎ একাধিক রিপিটেশন থাকে বেসগুলোর মধ্যে, সেটাই আপনার এখানে ডিটেক্ট করে একজন মানুষের থেকে আরেকজন মানুষকে আলাদা করে। স্টেপস অফ ডিএনএ প্রোফাইলিং। ডিএনএ প্রোফাইলিং এর আহ, প্রথম স্টেপই হচ্ছে আমরা যে যে আপনার স্যাম্পল থেকে আমরা ডিএনএ প্রোফাইলিং করব, সেখান থেকে প্রথমে ডিএনএটা এক্সট্রাকশন করা। ডিএনএ এক্সট্রাকশন করার পর আমরা সেই এক্সট্রাক্টেড ডিএনএ কে আপনার বিভিন্ন পিসিআর কিটের মাধ্যমে, কমার্শিয়াল কিটের মাধ্যমে সেটাকে পিসিআর করার পরে পিসিআর প্রোডাক্টটাকে আমরা স্যাঙ্গার সিকুয়েন্সিং এর মাধ্যমে সেপারেট করি। সেপারেট করার পরে সেটাকে একটা কেপিলারি ইলেকট্রোফোরেসিস এর মধ্যে দিয়ে গ্রাফিক্যাল আউটপুটের মাধ্যমে আপনার একটা নিউমেরিক ভ্যালুতে নিয়ে আসি। তখন এটাকে আমরা ডিএনএ প্রোফাইলিং এর প্রস্তুত করতে পারি। তো পৃথিবীতে আমরা যে জনসংখ্যা আছে, তা বর্তমানে প্রায় 3 বিলিয়ন মানুষ পৃথিবীতে বসবাস করতেছে, যাদের 19.9% ডিএনএ আপনার একই রকম। শুধুমাত্র যে 0.1% ডিএনএ আলাদা হয়। এই 0% আলাদা যে হয়, এটাকে আমরা স্যাটেলাইট সিকোয়েন্সিং বা শর্ট ট্যান্ডেম রিপিট অর্থাৎ এসটিআর মার্কারের মাধ্যমে আলাদা করে থাকি। স্যাটেলাইট সিকুয়েন্সিং সাধারণত দুই ভাবে করা হয়। একটা হচ্ছে ভিএনটিএ, আর একটা হচ্ছে এসটিআর মার্কার। ভিএনটিএর টা হচ্ছে ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস, আর এসটিআর মার্কারটা হচ্ছে মাইক্রো স্যাটেলাইট আর শর্ট ট্যান্ডেম রিপিট। অর্থাৎ আপনার ভিএনটিআর এর ক্ষেত্রে 10 থেকে 60টা বেস পেয়ার রিপিট গুলা দেখা হয়, যেটা সাধারণত 2 থেকে 100 টাইমস এই রিপিটটা দেখা। এসটিএম মার্কারের ক্ষেত্রে মাত্র 2 থেকে 7টা বেস পেয়ারের মধ্যে রিপিটেশনটা দেখা হয়, যেখানে 3 থেকে 70টা রিপিট থাকে। তো এক্ষেত্রে আপনার 10 থেকে 60টা যে বেস পেয়ার ভিএনটি এর মধ্যে, এটা একটু বেস পেয়ারটা বড় হয়ে যায়, এবং এই ধরনের বেস পেয়ার আপনার আপনি যখন ইউজ করবেন তখন বেশি পরিমাণ মানে আপনার মাল্টিপ্লেক্স করা যায় না, সেক্ষেত্রে অনেক সময় ওভারল্যাপিং হয়। কিন্তু এসটিএল এর ক্ষেত্রে এই জিনিসটা হয় না। এখানে আপনি অনেকগুলা আপনার ছোট ছোট বেস পেয়ারকে আলাদা করে আহ, আপনি দেখতে পারবেন। এক্ষেত্রে আপনার ভেরিয়েশনটা অনেক বেশি হবে, এবং এটা অনেক বেশি সফিস্টিকেটেড। এই জন্য আপনার ফরেন্সিক সায়েন্সে ভিএনটিআর এর জায়গায় এখন বর্তমানে এসটিআর কি বেশি ব্যবহার করা হয়। এসটিআর মার্কার আমি একটা দেখাচ্ছি, যে একটা একই লোকাসে একজন ইন্ডিভিজুয়াল একটা আমি আপনার বেস সিকোয়েন্স দেখালাম। এখানে দেখা যাচ্ছে যে 4 রিপিট, অর্থাৎ আমার যে কালার যে বেস সিকোয়েন্সটা সিএজিটি, এটা একজন ব্যক্তির মধ্যে এই লোকাসে 4 বার রিপিট হচ্ছে এই বেস সিকোয়েন্সটা। আবার দেখা যাচ্ছে দ্বিতীয় একজন ব্যক্তির ক্ষেত্রে একই লোকাসে এই রিপিটেশনটা 6 বার হচ্ছে। হ্যাঁ। তো এইভাবে আমরা যখন প্রতিটা একাধিক লোকাস আমরা ব্যবহার করব, তখন এই পার্থক্যটা মানুষের সাথে একজন মানুষের সাথে আরেকজন মানুষের বাড়তে থাকে। অর্থাৎ কোনো কোনো লোকাসে দেখা যায় যে একই রকম হয় দুজন ব্যক্তির, কিন্তু আমরা যত বেশি লোকাস ব্যবহার করব তত বেশি আমরা এই পার্থক্যটা পাবো। আমাদের ডিএনএ আইন হচ্ছে 2014 সালে। সেখানে বলা আছে আমাদের যে আমরা যে ফরেন্সিক ডিএনএ প্রোফাইল গুলো তৈরি করি, এখানে মিনিমাম 10টা ফরেন্সিক লোকাস আমরা টেস্ট করে থাকি। 10টার নিচে আমরা
ডিএনএ লুকাস আমরা টেস্ট করা আইনসম্মত নয় আর কি। সাধারণত আমরা এখন 21 থেকে 22টা লুকাস আমরা অটো অটোজোম টেস্ট করে মানুষের যে এসটিআর মানে যে সিকোয়েন্সের পার্থক্য আছে, ভেরিয়েশনটা আছে, সেটার মাধ্যমে ডিএনএ ফাইলটা আমরা দিতে পারি। ডিএনএ প্রোফাইলের ক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের কিট আবিষ্কার হয়েছে। প্রথম 1985 সালে প্রথম ফিঙ্গারপ্রিন্টিং এর জন্য এসটিআর মার্কার বা আরএফএল, আরএফএলপির মাধ্যমে আপনার আপনার ফরেনসিক্স ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। পরবর্তীতে 96 সালে আমরা আপনার 96 পর থেকে বিভিন্ন ধরনের মাল্টিপ্লেক্স এসটিআর মার্কার গুলা আমরা ব্যবহার করা শুরু করি আর কি, কমার্শিয়াল। এখানে আমরা বিভিন্ন ধরনের কিটের কখন কোন কিট বাজারে আসছে সেগুলো আর কি একটা ডেমো আমি দেখেছি। আহ, সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কোডিস লুকাই যখন আবিষ্কার হয় আমেরিকার এফবিআই, যে তাদের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা প্রথম কোডিস নামে মোট 13টা যে লুকাস আবিষ্কার করেন। সেই লুকাস গুলাকে এখন সারা বিশ্বে আপনার আইডিএল ধরে সবাই টেস্ট করে, অর্থাৎ যে যে কিটি ইউজ করুক কোডিসের ওই 13টা লুকাস। পাওয়ার ফিউশন এটা একটা কোম্পানির কিট, যার 16টা আপনার লোকাস আছে। আইডেন্টিফায়ার একটা আমেরিকান একটা কিট, অ্যাপ্লাইড বাই সিস্টেম, সেখানেও আপনার 15টা লোকাস আছে, 5টা নাই থাকে। ওয়াইস্টিয়ার প্রথম 2004 সালে আবিষ্কার হয়। তারপরে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আসে এরপরে। অ্যাডভান্টেজ অফ এসটিএম মার্কার আমরা অলরেডি আলাপ করছি, অর্থাৎ আপনার স্মল প্রোডাক্ট সাইজ যেহেতু ব্যবহার করা যায় এক্ষেত্রে যে কোনো ডিগ্রেডেড ডিএনএ কিংবা যে কোনো ধরনের আপনার জিন মিউটেশনের ক্ষেত্রে বা পলিমরফিজমের ক্ষেত্রে, এসএনপি বলি আমরা, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ। আর কমার্শিয়ালি এই কিট গুলা খুব অ্যাভেলেবল। আর এটাতে অনেক বেশি মাল্টিপ্লেক্স আপনার পিসিআর করা যায়, অর্থাৎ ইভেন বর্তমানে 40টার মতো আপনার একসাথে লুকাস দিয়ে আমরা টেস্ট করতে পারি, অর্থাৎ 40টা পিসিআর মাল্টিপ্লেক্স আমরা এখানে করতে পারি। এখানে একটা আমি আপনার ডিএনএ সিকোয়েন্স দেখাচ্ছি, যেখানে জিএটিএ রিপিটটা 12বার আসছে। হ্যাঁ, তো কনজিকিউটিভ যে রিপিটেশন, তো এরকম একই এই লুকাসে দেখা যায় কোনো কোনো ব্যক্তির এই রিপিটটাই 7বার হয়েছে, কারো 8বার হয়েছে, এইভাবে 13বার পর্যন্ত সাধারণত এই লুকাসটা তো হয়ে থাকে। তো এফবিআই আপনার যে 13টা এসটিআর লুকাই আবিষ্কার করছেন, এই 13টা লুকাসই মানে খুবই মানে কমন, সাধারণত সকল সকল মানুষের মধ্যেই এই লুকাস গুলো থাকে। প্রতিটা লোকাসের ক্ষেত্রে আমরা সাধারণত লেভেল এমপ্লিকন ইউজ করি, অর্থাৎ লেভেল এমপ্লিকন মানে হচ্ছে সেখানে ফ্লোরোসেন্স থাকবে, এই ফ্লোরোসেন্স ডাই থাকে আর কি। এবং আমরা সাধারণত 5 ধরনের ডাই ইউজ করে থাকি আর ফরেনসিকের ক্ষেত্রে। 5 ধরনের ডাইয়ে আমরা 5 ধরনের কালারের রিপিটেশন গুলা দেখতে পাই আর কি। এক একটা লোকাসের ক্ষেত্রে আমরা এক এক ধরনের ফ্লোরোসেন্স ইউজ করি আর কি। কোনোটা ব্লু কালার, কোনোটা গ্রিন কালার। এসটিআর এর ক্ষেত্রে আমরা সাধারণত 3 ধরনের এসটিআর মার্কার ইউজ করি। একটা হচ্ছে ডাইনিউক্লিওটাইড, অর্থাৎ যে কোনো কোনো সিকোয়েন্সে শুধুমাত্র দুইটা সিকোয়েন্সই আপনার দুইটা বেস পেয়ারই বারবার রিপিট হচ্ছে। কোনোটা হচ্ছে ট্রাই নিউক্লিওটাইড, অর্থাৎ 3টা নিউক্লিওটাইড পর পর রিপিট হচ্ছে, এভাবে টেট্রা, এভাবে পেন্টা, এভাবে হেক্সা। আবার এই ধরনের এসটিআর মার্কার গুলোতে কয়েক ক্যাটাগরির এসটিআর মার্কার আছে। সিম্পল রিপিট, অর্থাৎ যেখানে 4টা বা 2টা বা 3টা একই ধরনের রিপিট পর পর হতে থাকে বেস পেয়ার, এটাকে আমরা সিম্পল রিপিট বলি। সিম্পল রিপিটের মধ্যে আবার একটা নন কনসাস এলিল থাকে,
এটা সাধারণত মাঝখানে দুইটা বেস পেয়ারের মাঝখানে থাকে। অর্থাৎ আমাদের 2 নাম্বার যে সিকোয়েন্সটা আমরা দেখাচ্ছি, জিএটি এর পরে জিএটি একটা আসছে, আবার জিএটি, এভাবে আবার এই সিকোয়েন্সটা পরপর রিপিট হচ্ছে। হ্যাঁ, যেমন কোরিসের এই যে 13টা কোরিস লুকাই দেখা যাচ্ছে, দ্বিতীয় বক্সের 3টা লুকাস হচ্ছে আপনার সিম্পল রিপিটের মধ্যে নন কনসেসাস এলিলাস। তারপর হচ্ছে কম্পাউন্ড রিপিট। কম্পাউন্ড রিপিট হচ্ছে এখানে সাধারণত আহ, আপনার দুই ধরনের বেস সিকোয়েন্স রিপিট হয়। অর্থাৎ আহ, এক আহ, আহ, দেখা যাচ্ছে সেম রিপিটেশন দুইটা, এবং আরেকটা রিপিটেশন হচ্ছে মাঝখানে। এইভাবে সে দুইটার পর আবার আরেকটা ওই একই সিকোয়েন্স, এইভাবে সে কম্পাউন্ড রিপিট গুলা ইয়ে করে। এবং এখানে কোরিসের মধ্যে 4টা লুকাস এই ধরনের আছে। মাল্টিপ্লেক্স শেয়ারের ক্ষেত্রে আমরা এই ধরনের 4 ধরনের এবং 5 ধরনের ডাই আমরা ইউজ করি। এবং প্রতিটা লোকাসের ক্ষেত্রে আপনার আলাদা আলাদা কালার ইউজ করে সেই রিপিটের যে আপনার গ্রাফিক্যাল যে অ্যানালাইসিস, সেটা আমাদেরকে কম্পিউটারে শো করবে। সেটার মাধ্যমে সে আপনার লোকাস গুলাকে আলাদা করে ডিটেক্ট করে। অ্যাডভান্টেজ অফ মাল্টিপ্লেক্স পিসিআর, সাধারণত আপনার বিভিন্ন ধরনের মাল্টিপ্লেক্স আমরা ইউজ করার কারণে পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, অর্থাৎ আমাদের যে বেস সিকোয়েন্সিং এর যে পার্থক্যগুলা, এটা অনেক বেশি আমরা ডিটেক্ট করতে পারি। এই জন্য আমরা যত বেশি মাল্টিপ্লেক্স পিসিআর, অর্থাৎ আমরা যত বেশি লোকাস আমরা মাল্টিপ্লেক্স করে এসটিআর মার্কারের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবো, তত বেশি আমরা পাওয়ার অফ ডিসক্রিমিনেশন পাবো, অর্থাৎ পার্থক্য। আপনার এই ক্ষেত্রে আমাদের একসাথে আমরা মাল্টিপ্লেক্স পিসিআর করতে পারার কারণে আমাদের সময় অনেক কমতেছে এবং আমাদের শ্রম অনেক কমতেছে। এবং এক্ষেত্রে আহ, খুব ছোট একটা টেমপ্লেট পেলেই সে আপনার পিসিআর করে ফেলতে পারে এসটিআর মার্কারের মাধ্যমে। এবং আমরা ওই ছোট অংশকেই আপনার আইডেন্টিফাই করতে পারি এখানে কোনো মিউটেশন আছে কিনা বা পলিমরফিজম আছে। এসটিআর কিট কমার্শিয়ালি খুবই অ্যাভেলেবল, এবং 15 অথবা আহ, তার অধিক এসটিআর মার্কায় সিমিলটেনিয়াসলি এমপ্লিফাই করা যায়। মাল্টিপ্লেক্স পিসিআর এর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও আছে। সেটা হচ্ছে যে প্রাইমার ডিজাইন। প্রাইমার গুলা ডিজাইন করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার, কারণ এক একটা প্রাইমারের সাথে আরেকটা প্রাইমারের পার্থক্য এত কম থাকে যে মাঝে মাঝে প্রাইমার দিতে মানে ডিজাইন করাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। Reaction optimization is highly empirical, often taking months. অর্থাৎ আমরা যে মাল্টিপ্লেক্স যে ফিচারের জন্য যে প্রাইমার গুলা ব্যবহার করি, সেটার একটা অপটিমাইজেশন করতে দীর্ঘ সময় লাগে। এখানে একটা আপনার আমি যে স্লাইড দেখাচ্ছি, এখানে আমি একটা ডিএনএ সেগমেন্টের অনেকগুলো লোকাস একসাথে দেখাচ্ছি। এই লোকাস গুলোকে আমরা আহ, আপনার কোডিসের মাধ্যমে শো করতেছি। অর্থাৎ কোডিসের যে 13টা লোকাস আছে, সেই লোকাস গুলা ক্রোমোজোমের 13টা ক্রোমোজোমের আমরা 13টা লোকাস ব্যবহার করতেছি। এবং কোন লোকাসের কোন অংশ, কোন কোন লোকাস আমরা ব্যবহার করতেছি, সেগুলোর নাম এখানে দেওয়া আছে। এখানে পাশাপাশি 12টার পরে যে 13 নম্বর যে লোকাসটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম ডিটারমিনেশন। অর্থাৎ আমি যে ডিএনএ স্যাম্পলটা রান করতেছি, এটা কি একটা পুরুষের না মহিলার মাধ্যমে সেটা আইডেন্টিফিকেশন করা যায়। এছাড়াও আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা কিট আছে, যেটাকে ইএসএস বলা হয়। এখানে সাধারণত আপনার আহ, প্রথমে 10টা সিকোয়েন্স ছিল, পরবর্তীতে তারা 15টা সিকোয়েন্স থেকে পরবর্তীতে আরো যুক্ত করার পরে মোট 23টা সেক্স ক্রোমোজোম সহ লোকাস ইউজ করে আর কি। ইউরোপে সাধারণত এই লোকাস গুলো বেশি ব্যবহার হয়। বিভিন্ন এসটিআর কিটে যে ভ্যালু গুলো আছে, হ্যাঁ, যেমন কোয়ালিটি কন্ট্রোল অফ ম্যাটেরিয়ালস, এটা আপনার ম্যানুফ্যাকচারারদের জন্য খুব সহজ,
সহজ হয়। এটা তো আমাদের টাইমটা অনেক লিমিট লিমিট করে দিতে পারে আর কি। এবং আমাদের যে ল্যাবরেটরি যে ওয়ার্ক ফ্লোটা, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের এলিলিক ল্যাডার ইউজ করি। এলিলিক ল্যাডারটা আমি একটু পরে আপনাদেরকে ব্যাখ্যা করবো কি কি ধরনের এলিলিক ল্যাডার ইউজ করা হয় আর কি। আর আপনার পিসিআর কন্ডিশন গুলো কমন লোকাই এবং পিসিআর কন্ডিশন ইউজ করা হয়। অর্থাৎ এই যেটা আমাদের ডিএনএ ডাটাবেজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রথম যখন আমরা আহ, প্রথম ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং শুরু হয়, মাত্র আপনার 7টা লোকাল দিয়ে এটা শুরু করে। পরবর্তীতে এটার সংখ্যা বাড়িয়ে আপনার 10টাতে উন্নতি করা হয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। এরপরে আপনার আমেরিকার পরিস আবিষ্কার করে 13টা লোকাল। এটাই এখন সারা বিশ্বের সবচেয়ে বেশি দাম। ডিএনএ অ্যানালাইসিসের যে একটা র ডাটা আমি দেখাচ্ছি, যেটা ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস মেশিনের মধ্যে আহ, দেখা যায়। পরবর্তীতে এটা একটা এই র ডাটা থেকেই আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে এক একটা মেশিনে। সফটওয়্যার গুলো পরবর্তীতে ব্যবহার করার মাধ্যমে আমরা সেটাকে একটা নিউমেরিক ভ্যালুতে নিয়ে আসি। অর্থাৎ আমার যে রিপিটেশন গুলো হচ্ছে, যে লোকাসে যে এলিলে 16টা রিপিট হচ্ছে আমার, সেখানে 16 লেখা থাকবে। যেখানে আমার 15টা বেস পেয়ার রিপিট হয়েছে, সেখানে আমি 15 লেখা থাকবে। এইভাবে আমি 15, 16, 16, 17 এইভাবে আমি আইডেন্টিফিকেশন করতে পারি এক একটা লোকাসে এবং এলিলের ক্ষেত্রে। এটাকেই পরবর্তীতে আমরা আহ, যখন আদালতে আমরা যখন আহ, এই রিপোর্ট গুলা পাঠাই, নিচের যে স্লাইডটা দেখা দেখা যাচ্ছে সেখানে আমরা এইভাবে আমরা আহ, বিভিন্ন লোকাসের বিভিন্ন এলিল গুলার নিউমেরিক ভ্যালু গুলা দেয়া দেই। এবং এই ভ্যালু গুলোই একটা মানুষের সাথে আর একটা মানুষের পার্থক্য থাকে। এবং এই ভ্যালু গুলোর মাধ্যমে আমরা প্রতিটা মানুষকে আলাদাভাবে আইডেন্টিফিকেশন করতে পারি। আমরা বিভিন্ন ধরনের ডিএনএ প্রোফাইলিং মানে বিভিন্ন কেসের ক্ষেত্রে ডিএনএ প্রোফাইল করে থাকি। যেমন প্যাটার্নিটি টেস্ট, অর্থাৎ আমাদের যে পিতৃত্ব নির্ণয় মাতৃত্ব নির্ণয়, এটার জন্য আমরা ডিএনএ টেস্ট করে থাকি। সেক্সুয়াল অ্যাসল্টের ক্ষেত্রে, অর্থাৎ একজন নারী যে বিভিন্ন সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হয়, তাকে কে রেপ করছে বা অ্যাটেম্প টু রেপ করছে, সেটা আমরা সাসপেক্টকে ডিটেক্ট করতে পারি। বা আমাদের যে কোনো চুরি হোক, যে কোনো ধরনের ডাকাতি হোক, হ্যাঁ, বা ম্যাস ডিজাস্টার, অর্থাৎ রানা প্লাজা বা আপনার আমি একে টুইন টুইন টাওয়ার যে ধ্বংস হয়েছে, অসংখ্য মানুষের যে লাশ পাওয়া গেছে, ডিএনএ টেস্টিং এর মাধ্যমে মানুষগুলোকে এখানে আলাদা করা যায়। এছাড়াও ইমিগ্রেশন পারপাসও আমরা টেস্ট করি। যেমন আমাদের কেউ যদি আহ, দেশের বাইরে থাকে, তো সে তার ছেলে মেয়েকে যদি সে দেশে নিয়ে যেতে চায়, তখনও ডিএনএ টেস্টের প্রয়োজন হয়। বা আমরা বংশগত বিষয়গুলোকেও ডিটেক্ট করতে পারি। এই, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যামিলি রিলেশনশিপ, অর্থাৎ ভাই বোন, হ্যাঁ, আহ, চাচা, মানে নিকট আত্মীয়দেরকে আমরা ডিটেক্ট করতে পারি। এছাড়াও আমরা পোস্ট কনভিকশন, দেখা যাচ্ছে যে অনেকগুলো মামলার ক্ষেত্রে অনেকে ভুল সাজা হয়েছে, অর্থাৎ বিচারটা সঠিকভাবে হয় না। পরবর্তীতে দেখা গেছে যে ডিএনএ টেস্টের মাধ্যমে যাকে যে সাসপেক্টকে কনভিক্ট করা হয়েছে, আসলে সে আসামি ছিল না। এছাড়াও বাংলাদেশে অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেও ডিএনএ টেস্ট করা হয়। অর্থাৎ বাংলাদেশে সরকারের একটা রুলস আছে, কেউ কাউকে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিতে চায়, সেক্ষেত্রে ডিএনএ টেস্ট করতে হয়। তারা তাদের নিকট আত্মীয় কি নিকট আত্মীয় তারা যদি না হয়, সেক্ষেত্রে ডিএনএ টেস্ট করতে পারে। অ্যাপ্লিকেশন আমরা যেটা আমরা একটু আগে বললাম, বিভিন্ন মার্ডার কেস, তারপরে রবারি, প্যাটার্নিটি ডিসপিউট, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ডিএনএ টেস্ট করে থাকি বাংলাদেশে। তো আপনার সাধারণত বেশি কমন হচ্ছে এই আপনার উপরে 3-4টা মার্ডার, সেক্সুয়াল অ্যাসল্ট, প্যাটার্নিটি টেস্টিং, যেগুলো আপনার ভিকটিম এবং ক্রাইম সিন থেকে আমরা করে থাকি। কম্পারিজন ইয়ের ক্ষেত্রে আমরা ইনহেরিটেন্স, রিলেশনশিপ, এগুলো করে থাকি। এছাড়াও আরেকটা বিষয় আছে এখানে, ওয়াইল্ড লাইফ
ক্ষেত্রে আমরা ডিএনএ টেস্ট করতে পারি। যেমন ধরেন বিভিন্ন পাখিদের বা পশু পাখির ক্ষেত্রে আমরা আহ, তাদের যে পার্থক্যগুলো আছে সেগুলো ডিটেক্ট করা যায়। দেখা যাচ্ছে যে দুইটা পাখি দেখে বোঝা যায় না যে আসলে তারা কোন প্রজাতির। সেক্ষেত্রে আপনার ডিএনএ টেস্টিং এর মাধ্যমে তাদের প্রোফাইল গুলা আহ, আলাদা করে আহ, পাখিগুলাকে কাছাকাছি পাখিগুলাকে আলাদা করা। এছাড়াও আপনার ইন্টারেস্টিং একটা কেস আছে, যেমন ধরুন মাইক্রোবিয়াল যে স্টিয়ার মার্কার গুলা ইউজ করার মাধ্যমে বিভিন্ন ধরনের প্যাথোজেন বা ফাঙ্গাসকে আলাদা করার মাধ্যমে বিভিন্ন ধরনের সাসপেক্টকে আলাদা করা যায়। যেমন একজন মানুষ ধরেন কেউ আহ, একটা ক্রাইম করে, ইন্ডিয়া থেকে ক্রাইম করে বাংলাদেশে আসছে। দেখা যায় যে ইন্ডিয়ার যে এলাকায় থেকে সে আসছে সেখানকার যে কিছু মাইক্রোবায়োলজিক্যাল ব্যাকটেরিয়া কিংবা বিভিন্ন ধরনের ফাঙ্গাসের যে উপস্থিতি থাকে, দেখা যায় বাংলাদেশে সেই ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল সেখান থেকে আলাদা থাকে। তো তার জামা কাপড় অথবা জুতা থেকে আমরা এই ধরনের মাইক্রোবিয়াল এসটিআর মার্কের মাধ্যমে আমরা ডিএনএ প্রোফাইলিং করে বলে দিতে পারি যে উনি ওই জায়গা থেকে ক্রাইম করে আসছে। এই ধরনের ডাটাবেজ আছে, ইন্টারন্যাশনাল ইউজ করা হয়। কেউ অর্থাৎ কেউ কোনো জায়গায় ক্রাইম করে আসলে তাকে ওই ওই মাইক্রো বায়োলজিক্যাল এবং ব্যাকটেরিয়াল প্রোফাইলিং করার মাধ্যমে বলা যায় যে সে ওই ঘটনাটা ওখান থেকে ঘটিয়ে আরেক জায়গায় আসছে। মেডিকেল পারপাসেও আপনার বিভিন্ন ধরনের ডিএনএ প্রোফাইলিং ইউজ করা হয়। একটা ডিএনএ ব্লাড একটা একটা মানে ওয়ান গ্রুপ অফ সিমেনের মধ্যে 5 মিলিয়ন সেলস থাকে। 5 মিলিয়ন সেলস থেকে আমরা ডিএনএ আলাদা করে ফেলতে পারি। জাস্ট একটা ড্রপের মধ্যে 5 মিলিয়ন থাকে। প্রতিটা সেল থেকে আলাদাভাবে ডিএনএ প্রোফাইল করা আছে। আর একটা আপনার হোল ব্লাডের যে সেল থাকে সেখানে আমরা 2,50,000 সেল, অর্থাৎ সিমেনের সে তুলনায় অনেক বেশি সেল থাকে। আমরা সাধারণত রেফারেন্স স্যাম্পল হিসেবে ব্লাড স্যাম্পল নিয়ে থাকি। এছাড়াও আমরা স্যালাইভাও নেই, কখনো চুলও নেই, কখনো মৃত ব্যক্তির ব্রণ স্যাম্পলও নেই, কখনো দাঁতও আমরা সংগ্রহ করি, কখনো আমরা টিস্যুও সংগ্রহ করি। সাধারণত ডান পাশের যে তিনটা স্যাম্পল, এই তিনটা স্যাম্পল আমরা মৃত ব্যক্তিদের ক্ষেত্রে আহ, আপনার সংগ্রহ করে থাকি। আর বাম পাশের যে আহ, সেগুলো হচ্ছে আমরা আহ, সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে ডিএনএ প্রোফাইল করি। আমরা বিভিন্ন পদ্ধতিতে ডিএনএ স্যাম্পল গুলো কালেকশন করি, রেফারেন্স স্যাম্পল গুলো। কখনো আমরা সরাসরি ব্লাড আপনার ইডিটি টিউবের মাধ্যমে ব্লাড কালেকশন করি, কখনো বিভিন্ন এফটিএ কার্ড আছে, অর্থাৎ আপনার এই ব্লাড গুলা এই ধরনের কাগজের মধ্যে রাখলে অ্যাবজর্ব করে ফেলে এবং এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। প্রায় 10 বছর, 15-20 বছর পরও এখান থেকে ডিএনএ আইডেন্টিফিকেশন করা যায়। এবং আমরা যে ডিটি টিউব গুলো ইউজ করি সেখানে কোনো ধরনের হেপারিন থাকা যাবে না। হেপারিন থাকলে ব্লাড গুলো কোয়াগুলেট হয়ে গেলে সেখান থেকে ডিএনএ কে আলাদা করা সম্ভব হয় না। এছাড়াও আমরা বিভিন্ন টিস্যু স্যাম্পল কালেকশন করে থাকি। এটা সাধারণত মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই কালেকশন করা হয় এবং টিস্যু গুলাকে আমরা সাধারণত নর্মাল স্যালাইনে রাখতে হয়। অথবা নাহলে আমাদের টিস্যু গুলা ড্যামেজ হয়ে যায়। টিস্যু ড্যামেজ হয়ে গেলে সেখান থেকে ডিএনএটা লাইসিস হয়ে তার সিকোয়েন্সটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যে কোনো মৃত ব্যক্তির থেকে যখন কোনো টিস্যু স্যাম্পল কালেক্ট করি, এটাকে আমরা সাথে সাথে নর্মাল স্যালাইনে নিয়ে নর্মাল ফ্রিজে রাখা হয়। কখনোই ফরমালিন ইউজ করা যাবে না। ডিএনএ টেস্টিং এর ক্ষেত্রে ফরমালিন ইউজ করলে ডিএনএ ডিনেচার হয়ে যায়, ডিএনএ এর সাথে বিভিন্ন ফরমালিন গুলো বাইন্ড করে ডিএনএটাকে নষ্ট করে। ডিএনএ স্যাম্পল আমরা স্টোরেজ করি সাধারণত দীর্ঘদিন স্টোর করার জন্য আমরা -20 ডিগ্রি টেম্পারেচারের যে ফ্রিজ আছে সেগুলোতে ইউজ করি। আহ, আর ড্রাই স্যাম্পল গুলোকে আমরা সাধারণত সেক্সুয়াল ক্ষেত্রে হৃৎপিণ্ডের যে জামা কাপড় থাকে সেগুলোকে আমরা রুম টেম্পারেচার সংরক্ষণ করি। আর যেগুলো হচ্ছে টিস্যু বুম আমরা কালেক্ট করি সেগুলোকে
সাধারণত -20 ডিগ্রি সেন্টিগ্রেডেই সংরক্ষণ করে থাকে। এটা হচ্ছে আপনার আমাদের যে ডিএনএ সিকোয়েন্সটা, অর্থাৎ আমরা ক্রাইম সিন থেকে স্যাম্পলটা নেওয়ার পরে সেখান থেকে ডিএনএ ডিস্ট্রাকশন করা হয়, করার পরে ডিএনএ ল্যাবে আপনার জেনোমিক ডিএনএ ডিস্ট্রাকশন করার পর সেটা অ্যানালাইসিস করা হয়, ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়, তারপরে সেটা কোর্টে দেওয়া হয়। কোর্টে যখন আপনার ডিএনএ মিলে গেলে যাকে সাসপেক্ট বা কনভিক্ট হয় তাকে কনভিকশনের মাধ্যমে শাস্তি দেওয়া হয়। সাধারণত তিন ধরনের ডিএনএ টেস্টিং হয়। একটা হচ্ছে আমরা অটোজোমাল টেস্ট করে থাকি আর কি। আহ, হ্যাঁ, বিভিন্ন অটোজোমাল যে বিভিন্ন লুকাস গুলো আছে, সেই লুকাস গুলারই বিভিন্ন এলিল ফ্রিকোয়েন্সি গুলো আমরা দেখে প্রতিটা মানুষকে আলাদা করা হয়। এছাড়াও আমরা আহ, কখনো যদি প্রয়োজন হয় প্যাটার্নাল যে লাইনেজ আছে সেটাকে ডিটেকশন করতে হয়, তখন আমরা ওয়াই ক্রোমোজোমটা অ্যানালাইসিস করি। আবার অনেক সময় আমরা আহ, অর্থাৎ মাতৃতান্ত্রিক যে লাইনেজ আছে, ম্যাটার্নাল যে লাইনেজ, সেটাকে ডিটেকশন করার জন্য আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইউজ করি। ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে আমরা পিতৃতান্ত্রিক যে আপনার জেনেটিক যে ধারাটা আছে, অর্থাৎ আমাদের যে পুরুষদের মধ্যে যারা পুরুষ থাকেন, আপনার চাচা, দাদা, বাবা, হ্যাঁ, বা ছেলে, মেয়ে, ভাই, তাদের সবার সাধারণত একই ধরনের ওয়াই ক্রোমোজোম থাকে। আর মায়েদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াল ডিএনএর একটা অংশ থাকে যেটা ইনটেক্ট অবস্থায় জেনারেশন টু জেনারেশন মেয়েদের মধ্যে যায়। ওই মাইটোকন্ড্রিয়াল ওই অংশটুকুকে আমরা কিছু স্টিয়ার মার্কারের মাধ্যমে, কিছু লোকাস দেখার মাধ্যমে দেখা যায় যে তারা একই বংশধারাটা বের করা যায়। এখানে আমি একটা ডিএনএ এলিলিক ল্যাডারকে শো করতেছি, অর্থাৎ আমরা যে আপনার 15 থেকে 16টা বা 20টা যে লোকাস আমরা ইউজ করি, প্রতিটা লোকাসকে ডিটেক্ট করার জন্য এক ধরনের ল্যাডার ব্যবহার করা হয় বা কন্ট্রোল ব্যবহার করা হয়। অর্থাৎ আমি যে লোকাসটা দেখাচ্ছি, সেই লোকাসে দেখা যাচ্ছে যে প্রথম যে লোকাসটা 8 থেকে 19 বেস পেয়ার এখানে সাধারণত দেখা যায় মানুষের মধ্যে। এখানে প্রতিটা ইয়েতেই সে আপনার ভিজুয়ালাইজেশন হয়েছে, অর্থাৎ আমার এখানে আমার যে স্টিয়ার মার্কারটা কন্ট্রোল হিসেবে বা লেডার হিসেবে আমি ইউজ করতেছি, সেটা প্রতিটা লোকাসেই সে ডিটেক্ট করতে পারছে। অর্থাৎ আমার লেডারটা ঠিক আছে, এবং আমার ওই লেডারের সাপেক্ষে আমার যে স্যাম্পল ভিকটিমের বা যে কোনো পার্সোনাল স্যাম্পলে যে রেজাল্টটা দিবে, এই লেডারের সাপেক্ষে সে তার দুইটা লোকা একটা লোকাসের দুইটা এলিলকে সে ক্লোন করবে। তখন আমরা বুঝতে পারবো যে না, আমাদের রানটা ঠিক আছে। প্যারেন্টিস টেস্ট, এই টেস্টটাই সবচেয়ে বেশি টেস্ট আছে, অর্থাৎ কৃতিত্ব নির্ণয় টেস্ট। সাধারণত আমাদের ফাদারকে মাদারকে এই ডিটেকশন করতে হয়। আমাদের আমাদের বাবার কাছ থেকে এবং মায়ের কাছ থেকে হাফ হাফ ক্রোমোজোম আসার পরে একজন সন্তান আসে, অর্থাৎ সে তার মায়ের ক্রোমোজোমের অর্ধেক ডিএনএ, বাবার ক্রোমোজোমের অর্ধেক ডিএনএ সে শেয়ার করে। এবং দেখা যাচ্ছে যে আপনার আম, এখানে আমি একটা যে স্লাইডটা দেখাচ্ছি, উপরের যে স্লাইডটা আছে ফাদারের যে একটা আপনার 4টা লোকাসের ডিএনএ প্রোফাইল দেখা যাচ্ছে। মাঝখানে হচ্ছে একই লোকাসেরই মায়ের প্রোফাইল দেখা যাচ্ছে। এবং নিচের স্লাইডে আপনার একজন আহ, মানে সন্তানের লোকাস দেখা যাচ্ছে, 4টি লোকাসে। এখন খেয়াল করেন, স্যারের যে প্রথম যে লোকাসটা 10 এবং 15, আহ, আর হচ্ছে মায়ের হচ্ছে 16, দুটা 16 এখানে আছে, এই জন্য একটা 16 দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে সে মায়ের কাছ থেকে 16 পাইছে, বাবার কাছ থেকে 10 পাইছে। অর্থাৎ আহ, এই লুকাসেরই 10টা বাবার কাছ থেকে আসছে, 10 নম্বর এলিল, আর 16 এলিলটা মায়ের কাছ থেকে আসছে। একইভাবে দ্বিতীয় যে লুকাসটা, এখানে দেখা যাচ্ছে 31.3, এই লুকাসটা মায়ের কাছ থেকে আসছে। 32.2, এই লুকাসটা বাবার কাছ থেকে আসছে। এইভাবে আপনার দেখেন, তৃতীয় লুকাসটা 8 নম্বর লোকাস এলিলটা সে বাবার কাছ থেকে পাইছে, এবং 11 নম্বর এলিলটা মায়ের কাছ থেকে পাইছে। অর্থাৎ মানে প্রতিটা লোকাসেরই 50%
এলিল সে বাবার কাছ থেকে পাবে এবং 50% এলিল সে মায়ের কাছ থেকে পাবে, তখন আমরা বলি যে হ্যাঁ আসলেই অমুক ফাদার, অমুক তার মাদার। যদি কোনো দুইটা লোকাস মিসম্যাচ থাকে, তখনই আমরা বলি যে না, এটা তার ফাদার না। অর্থাৎ আমরা সর্বোচ্চ একটা কাউন্ট করি। এটা মিউটেশনের কারণে হতে পারে। এখানে একটা প্যাটার্নিটি টেস্টে আমি নিউমেরিক ভ্যালু অনুযায়ী দেখাচ্ছি। অর্থাৎ মাদারের যে লোকাস এবং লোকাসের এলিল গুলা এবং ফাদারের, আচ্ছা ফাদারের এলিল গুলা শো করতেছে। মাঝখানেরটা হচ্ছে চাইল্ড। অর্থাৎ আপনারা দেখেন মায়ের কাছ থেকে, ফাদারের কাছ থেকে সে 15 পাইছে। হলুদ গুলো হচ্ছে ফাদারের এলিল, আর গ্রিন গুলো হচ্ছে মায়ের এলিল। গ্রিনটা হচ্ছে সে গ্রিনের 17 মায়ের কাছ থেকে আসছে, আর ফাদারের 15 মায়ের হলুদটা ফাদারের কাছ থেকে আসছে। এইভাবে দেখেন হাফ হাফ করে সে ফাদার এবং মাদারের কাছ থেকে এইগুলো সে শেয়ার করছে। অর্থাৎ দেখেন হচ্ছে হলুদ গুলা সম্পূর্ণ সে ফাদারের কাছ থেকে পাইছে, অর্থাৎ এই ব্যক্তি এই সন্তানের পিতা। হুম, আচ্ছা এখানে একটা প্যাটার্নিটি টেস্ট আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সক্লুশন। অর্থাৎ এখানে ফাদারের সাথে আপনার মিসম্যাচ। মায়ের সাথে দেখা যাচ্ছে যে সে প্রতিটা লোকাস শেয়ার করতেছে। অর্থাৎ গ্রিন যে মায়ের যে এলিল গুলো, সন্তানের মধ্যে প্রতিটা লোকাসে একটা করে গ্রিন কালারের এলিল আছে। কিন্তু এখানে অনেকগুলা লোকাসে ফাদারের যে হলুদ কালারের যে এলিল গুলা সেখানে সেটা অনুপস্থিত। অর্থাৎ আমরা বলতে পারি এই ব্যক্তি আসলে এই সন্তানের বাবা নয়। এটা একটা রেড পিসের স্লাইড। এখানে আমি প্রথম যে স্লাইডের প্রথম যে আপনার প্রোফাইলটা শো করতেছে, এটা হচ্ছে একটা এলিলিক লেডার। হ্যাঁ, লেডারের সাপেক্ষে আমার সে 2 নম্বর যে প্রোফাইলটা আছে সেটা হচ্ছে একটা আসামের প্রোফাইল। আর আমি যে তৃতীয় যে প্রোফাইলটা আছে সেটা হচ্ছে একটা ভেজানাল সোয়াবের। অর্থাৎ একজন মেয়ে একটা নারী যখন রেপের শিকার হয়েছে, তার যে হাই ভেজানাল সোয়াব কালেকশন করা হয়, ওই হাই ভেজানাল সোয়াব থেকে যে প্রোফাইলটা পাওয়া গেছে, আহ, সেটা শো করতেছে 3 নম্বর প্রোফাইলটা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সাসপেক্টের যে 4টা লোক আছে, যে যে এলিল গুলো শো করতেছে ভেজানাল সোয়াবের এলিলের সাথে পুরো সেটা মিলে যাচ্ছে। অর্থাৎ এই আসামিরই সিমেন এই ভিকটিমের ভেজানাল সোয়াবে পাওয়া গেছে। অর্থাৎ এই ব্যক্তি আসলে এই মহিলাকে রেপ করছে। এখান থেকে আমরা একজন আসামিকে ডিটেক্ট করতে পারি যে আসলে সে রেপ করছে কি। এখানে ওয়াই ক্রোমোজোম, যেটা আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করছি। ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে আপনার সাধারণত আমরা পুরুষতান্ত্রিক ধারাটা, অর্থাৎ মেল অফস্প্রিংদের যে জেনেটিক যে ধারাটা আমরা ডিটেক্ট করতে পারি। এবং আপনার যে কোনো একটা মেল ফিমেল যে মিক্সচার যদি আমরা ডিএনএ পাই, তখন আমরা মেল ফিমেল ডিএনএ কে আলাদা করার জন্য ওয়াই ক্রোমোজোম আমরা রান দিলে তখন শুধু মেইলের যে ওয়াইটা থাকে সেটা প্রোফাইলটা পাই। আর মেল থাকলে তো যেহেতু মেইলের ওয়াই নাই, তার ওয়াই ক্রোমোজোমের এসটিআর মার্কারটা আসবে না। তখন আমরা বলে দিতে পারি যে একটা মিক্সচার প্রোফাইলের মধ্যে মেল এবং ফিমেল আলাদা, মানে শুধু মেল আছে সেটা আলাদা করতে পারে। আচ্ছা, এখানে একটা আমরা ওয়াই ক্রোমোজোমের স্লাইড শো শেয়ার করতেছি। একদম উপরের যে স্লাইডটা সেটা হচ্ছে আমাদের একটা ওয়াই ক্রোমোজোমের 4টা লোক আছে, একটা লেডার। অর্থাৎ এই লেডারের সাপেক্ষে নিচের 3টা রেজাল্ট আসছে। তো প্রথমটা হচ্ছে আপনার আহ, একজন আসামির ওয়াই ক্রোমোজোমের আপনার লোক, 4টা লোক আছে, 4টা এলিল। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে প্রতিটা লোক আছে একটা করে এলিল থাকবে। অর্থাৎ আমাদের যেহেতু ওয়াই ক্রোমোজোমে অর্থাৎ ফাদারের একটা অংশ থাকবে, এই জন্য এখানে একটা যেহেতু মায়ের অংশ এখানে নাই, তো
তো এখানে শুধু ফাদারেরটা সে শো করে। এই জন্য প্রতিটা লোক আছে সিঙ্গেল লোকাল এলিল শো করতেছে। তো সাসপেক্ট হচ্ছে দ্বিতীয় প্রোফাইলটা হচ্ছে সাসপেক্টের। এরপরে আমরা ঘটনাস্থল থেকে যে স্যাম্পল গুলো আলাদা মানে পুলিশ সিজ করছে, তার মধ্যে হচ্ছে সেলোয়ার একটা, আর একটা হচ্ছে টাইস একটা। হ্যাঁ, তো সেলোয়ারের মধ্যে যে সিমেন্ট বা বিটু পাওয়া গেছে, সেখান থেকে যে আমরা সিমেন্টটাকে এক্সট্রাকশন করে আলাদা করার পর যে ওয়াই প্রোফাইলটা আসছে, দেখা যাচ্ছে যে আসামির সাথে হুবহু ম্যাচ করতেছে। অর্থাৎ 16, 16, 13, 13, 23, 23, এইভাবে আইসির সাথেও হুবহু ম্যাচ করতেছে। আমাদের যে প্রোফাইলটা, এটা হচ্ছে যে আসামি প্রোফাইল, অর্থাৎ সেই আসলে কনভিক্টেড পার্সন। এগুলো আমরা একটু আগে জাস্ট আলাপ আলোচনা করেছি, এটা আলাপ দরকার নেই। আচ্ছা, এখানে আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে যাবো। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সাধারণত আপনার এটা খুবই ইউজফুল নিউক্লিয়ার ডিএনএ অ্যানালিসিস যখন ফেল হয়, অর্থাৎ অটোজোমাল ডিএনএ টা যখন আমরা আহ, মানে বংশ আহ, ধারাটা আলাদা করতে পারে না, তখন আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ টা ইউজ করি। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের সেলের অটোজোমের ডিএনএ টা এত বেশি ডিগ্রেড হয়ে যায়, তো আমরা সেখান থেকে অটোজোমাল প্রোফাইল পাই না। তখন আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএটাকে আমরা ইনটেক অবস্থায় প্রায় পাই আমাদের মাইটোকন্ড্রিয়াতে। সেখান থেকে আমরা ডিএনএটা আলাদা করে আপনার প্রোফাইল তৈরি করতে পারি। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দুইটা হাই ভেরিয়েবল রিজিয়ন আছে, HB1 এবং HB2। এই যে ভেরিয়েবল গুলো আছে, এই এই অংশ দুটোকে সাধারণত এসটিআর মার্কারের মাধ্যমে আলাদা করা হয়। এবং এটা বিভিন্ন মাতৃ ম্যাটারনাল যে লাইনেস আছে, এখানে বিভিন্ন যে এসটিআর মার্কার গুলো আছে সেটার সাথে পার্থক্য থাকে। আহ, এবং দেখা যাচ্ছে যে একই মা মা মেয়ে বা তার নানি, তাদের সবার একই ধরনের মাইটোকন্ড্রিয়াল যে হাই হাই HB1 এবং HB2 দুটো একই রকম থাকে। অর্থাৎ তারা একই বংশের মাতৃতান্ত্রিক ধারা বহন করতেছে। আমাদের এইগুলো মোটামুটি সাধারণ ডিএনএ প্রোফাইলিং। অনেক সময় আমরা রেড পিসের ক্ষেত্রে মিক্সচার ডিএনএ পেয়ে থাকি। অর্থাৎ একটা রেড পিসের ক্ষেত্রে একাধিক মানুষ যদি রেড করে, সেক্ষেত্রে আমরা একাধিক ব্যক্তির প্রোফাইল পাই। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখানে আমি 5টা লোকাস শো করলাম। 5টা লোকাসের মধ্যে দেখা যাচ্ছে যে দেখেন প্রথমটাতে তিন তিনটা লোকাস এলিল শো করতেছে। অর্থাৎ এখানে দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তির এখানে প্রোফাইল আছে। এখানে যেমন এই 4 নাম্বার যে লোকাসটা, এখানেও দেখা যাচ্ছে তিনটা এলিল শো করতেছে। অর্থাৎ এখানে 2 থেকে 3জন ব্যক্তি আছে। 5 নাম্বারও আপনার একই, অর্থাৎ এখানে আপনার আহ, 2জন বা 3জন ব্যক্তি প্রোফাইল আছে। তো এটার বিষয়ে আমি ডিটেলস গেলাম না। আপনার এটা একটু কমপ্লিকেটেড বিষয়। এটা যারা ফরেন্সিক ল্যাবে কাজ করে দীর্ঘদিন, তাদের জন্য মিক্সচার ডিএনএ অ্যানালিসিসটা খুব চ্যালেঞ্জিং, এবং এটা আলাদা করো অনেক কঠিন। এখানে অনেক ধরনের বিষয় আছে। এটা ভবিষ্যতে বা যারা ফরেন্সিক ল্যাবগুলোতে কাজ করে তাদের জন্য বলাটা সহজ। এখন আমরা কিছু কেস স্টাডি আলাপ করব, তাহলে আপনাদের জন্য এতক্ষণ যে আমরা আলাপ করছি সেগুলোর অ্যাপ্লিকেশনটা বুঝতে সহজ হবে। ফরেনসিক ইতিহাসে এটা প্রথম একটা ডিএনএ টেস্ট, যে টেস্টের মাধ্যমে প্রথম একজন মানে সাসপেক্টের শাস্তি দেওয়া হয়। ইংল্যান্ডে আপনার লেসেস্টার যে অঞ্চলটা আছে, 1983 সালে 15 বছরের একটা মেয়ে রেপ এবং মার্ডার। তার 2 বছর পরে 86 সালে আরেকটা মেয়ে রেপ এবং মার্ডার, এবং দুইটা রেপ এবং মার্ডার একই ধরনের ছিল। তখন ইংল্যান্ডের ওই অঞ্চলের পুলিশ 5,000 ব্যক্তিকে এই, আপনার আহ, না, প্রথম ওনারা একজন রিচার্ড বাকলেন নামে একজন ব্যক্তিকে এরেস্ট করেন। এরেস্ট করার পরে দেখা যায় তার ডিএনএ প্রোফাইল করার পরে
ভেজানাল সোয়াব থেকে যে ডিএনএ প্রোফাইলটা যে পুরুষের আসছিল, সেই পুরুষের ডিএনএ প্রোফাইলের সাথে যাকে এরেস্ট করা হয়, রিচার্ড বাকল্যান্ড, তার সাথে ডিএনএ প্রোফাইল ম্যাচ করে না। তখন ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। তখন অত্র অঞ্চলের যারা সন্দেহভাজন বা 17 থেকে 34 বছর বয়সের যারা ব্যক্তি আছে, পুরুষ, তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়। দেখা যায় যে কারোর সাথেই ওই যে ভেজানাল সোয়াব থেকে যে পুরুষের ডিএনএ পাওয়া গেছে, সে তাদের সাথে ম্যাচ করে না। পরবর্তীতে ইয়ান কেলি নামে একজন ব্যক্তি, সে তার বন্ধুদের আড্ডায় বলে ফেলে যে আসলে পিস ফক নামে তাদের এক বন্ধু আছে, সে ডিএনএ স্যাম্পল না দিয়ে আহ, ইয়ান কেলিকে বলছে, তুমি আমার নাম ব্যবহার করে আমার তুমি তোমার স্যাম্পল দাও। অর্থাৎ পিস ফক জানতো ডিএনএ টেস্ট আসলে কিভাবে ব্যবহার হয়। তো সে বুদ্ধি করে তার বন্ধুকে পাঠাইছিল তার ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য। কিন্তু তার বন্ধু একটা আড্ডায় এই জিনিসটা শেয়ার করার পরে এটা যখন রাজরা জানতে পারে, তখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তার ডিএনএ স্যাম্পল গ্রহণ করা হয়, এবং দেখা গেছে যে পিস ফোর্কের সাথে যেই ভিকটিমরা মারা গেছেন, মারা হয়েছেন, তাদের যে ভেজানাল সোয়াব থেকে যে প্রোফাইলটা পাওয়া গেছে হুবহু এই পিস ফোর্কের সাথে মিলে যায়। তখন এই পিস ফোর্কে 10 বছরের কারাদণ্ড হয়। এবং আপনার এটা ডিএনএ টেস্টের ইতিহাসে প্রথম টেস্ট এবং খুবই যুগান্তকারী একটা ডিএনএ টেস্টের প্রোফাইলিং এর ফিঙ্গারপ্রিন্টিং এর ঘটনা। এটা একটা খুব বিখ্যাত ঘটনা। আপনার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন। উনি 1998 ওনার বিরুদ্ধে একটা ওনার যে অফিস স্টাফ মলিকা নিউনিস্কি নামে একজন ইয়াং অফিস ফিমেল অফিস স্টাফ, ওনার বিরুদ্ধে আহ, আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর অভিযোগ তুলে। তো প্রথমে বিল ক্লিন্টন এটা অস্বীকার করে, কিন্তু মলিকা নিউনিস্কির সাথে যখন তার অ্যাফেয়ার হয়, তখন তার যে ব্লু ড্রেস পরে তারা যে ডেটিং করছিল, সেই ডেটিং এ তার সিমেন লেগেছিল বিল ক্লিন্টনের। উনি বুদ্ধি করে এই পোশাকটা আলাদা করে রেখে দিয়েছিল, শুকিয়ে রেখে দিয়েছিল, অর্থাৎ এখানে উনিও ডিএনএ টেস্টের ব্যাপারে জানেন। তো পরবর্তীতে যখন ক্লিনটন এটা অস্বীকার করে, মলিকা নিউনিস্কি আদালতে এই নীল ড্রেসটা উপস্থাপন করার পরে ডিএনএ সেখান নীল কালারের এই ড্রেস থেকে ডিএনএ টা এক্সট্রাকশন করে যে প্রোফাইলটা পাওয়া যায়, সেটা বিল ক্লিনটনের সাথে হুবহু মিলে যায়। তখন বিল ক্লিনটন এটা স্বীকার করে যে হ্যাঁ, উনি আসলে তার সাথে সম্পর্কে ছিলেন। পরবর্তীতে আহ, সাধারণত আমেরিকাতে একটা নিয়ম আছে, কেউ যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকে কোনো প্রেসিডেন্টে, তাকে ইমপিচ করা হয়। কিন্তু যাই হোক, সংসদের ভোটাভুটিতে উনি বেশি ভোট পান, তাকে ইমপিচমেন্ট থেকে রক্ষা করা হয়। এটা একটা খুব যুগান্তকারী ঘটনা, ইন্টারন্যাশনাল কেস। এখানে আমি একটা ওয়াই ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। এটা একটা খুব হিস্টোরিক্যাল ঘটনা। আমেরিকার থমাস জেফারসন নামে 1801 থেকে 1809 সাল পর্যন্ত উনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তো উনার যে গৃহ পরিচিকা ছিলেন শেলি হেমিংস, তার গর্ভে একটা সন্তান হয়, এবং সেই সন্তানটা যখন বড় হয়, দেখা যায় যে আহ, জেফারসনের সাথে তার চেহারার অনেক মিল থাকে। তো তখন মানুষ বলা বলি করতো যে এই গৃহ পরিচারিকার যে সন্তান, এটা আসলে জেফারসনের সন্তান, কিন্তু জেফারসন এটা সবসময় অস্বীকার করত। পরবর্তীতে 1998 সালে, প্রায় 200 বছর পর, আহ, উম, আহ, জেফারসনের যে তার যে বংশানুক্রম যে ধারাটা ছিল, তাদের তার যে বংশধরদের ছেলে, মানে তার যে নিচের দিকে যে বংশধর, তাদের যে ওয়াই ক্রোমোজোম করার পর তার অর্থাৎ ছেলেদের ওয়াই ক্রোমোজোম করার, এবং সেলি হেমিংসের ছেলেদের আহ, যে বংশধারা, সেটা ওয়াই ক্রোমোজোম করার পরে দেখা গেছে যে সেলি হেমিংসের যে 5 নম্বর জেনারেশন এবং জেফারসনের 6 নম্বর জেনারেশন একই ধরনের ওয়াই ক্রোমোজোম শেয়ার করতেছে। অর্থাৎ পরবর্তীতে প্রমাণ হয় যে আসলে যে তোমার জেফারসন আহ, ওই গৃহ পরিচালিকার যে সন্তান ছিল, অর্থাৎ তারই সন্তান। অর্থাৎ 200 বছর পরে ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে একজন ব্যক্তির পিতৃতান্ত্রিক পরিচয় বের করা গেছে।
সাদ্দাম হোসেনের কেসটা একটু আলোচনা করি। 2003 সালে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার ছেলেদেরকেও 2003 সালে হত্যা করা হয়। তারপরে দেখা যায় যে সাধারণত সাদ্দাম হোসেন বা অনেক পৃথিবীর অনেক প্রেসিডেন্টের দামি অনেক পার্সন থাকে যারা দেখতে অনেকটা হুবহু তাদের মতো। তো তারা দামিদেরকে বিভিন্ন জায়গায় ইউজ করে। তো আসলে কি আসলে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, উনার যে ছেলেদেরকে 2003 সালে হত্যা করা হয় তাদের ডিএনএ টেস্ট করে রাখা হয়, এবং পরবর্তীতে সাদ্দাম হোসেনের সাথে তাদের ডিএনএ ম্যাচ করা হয়, এবং আসলে দেখা যাচ্ছে হ্যাঁ, তার ছেলেদের সাথে সাদ্দাম হোসেনের, যে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে মিলে যায়। অর্থাৎ তারা আসল সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করছে। এখন আমি বাংলাদেশের একটা আমাদের ল্যাবে আমরা বিভিন্ন যে ডিএনএ টেস্ট করে থাকি, তার কিছু আপনার কেস স্টাডি উপস্থাপন করতেছি। এটা একটা ফলস এলিগেশন। অর্থাৎ এই দুই ব্যক্তির বিরুদ্ধে যে ভিকটিম নিপা নামে, উনি একটা রেপ কেসের দায়ের করে তার সেলোয়ার জব্দ করে পুলিশ, যে এখানে ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। কিন্তু যে প্রোফাইলটা পাওয়া যায়, যাদেরকে সাসপেক্ট করা হয় তাদের সাথে ম্যাচ করে না। অর্থাৎ আপনারা দেখেন 4 নম্বরে যে প্রোফাইলটা ডান দিকে রেড কালারের, তার সাথে আপনার দুইজন যে আসামি তাদের কোনো ধরনের ম্যাচ করতেছে না। অর্থাৎ এটা একটা ফলস এলিগেশন। ফলস এলিগেশনও এক ধরনের আইনগত দণ্ডনীয়। এটা একটা চাইল্ড রেপের ঘটনা। এটা 2009 সালে আমাদের কাছে আসছে, চাতকের একটা ঘটনা। তো যে চাইল্ডটাকে সে রেপ করে, তার যে হাফ প্যান্ট উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে, রিয়া নামের যে ভিকটিম, সেই হাফ প্যান্টে যে আমরা ডিএনএ প্রোফাইলটা পাই, সেই প্রোফাইলের সাথে সাসপেক্টের হুবহু মিলে গেছে। অর্থাৎ রেড কালারের যে প্রোফাইল গুলো দেখতে পাচ্ছেন একই রকম। অর্থাৎ এই ব্যক্তি এই শিশুটাকে রেপ করছে। বাংলাদেশে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। তার মধ্যে এটা হচ্ছে একটা 2008 সালের ঘটনা। শিশু অদল বদল হয়ে যায়। অর্থাৎ এই দুটো শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে জন্মগ্রহণ করে। করার পর দেখা গেছে যে কোনো কারণে হোক তাদের সন্তান হওয়ার পরে সাধারণত হাসপাতালে এক ধরনের এই ইয়ে করা হয়, ট্যাগিং করা হয়, যে বাচ্চাগুলোকে আলাদা করে কিছুটা সুতা দিয়ে বা ইয়ে দিয়ে আলাদা করে রাখা হয়, যেহেতু তাদের চেহারাগুলো আলাদা করা যায় না। তো যে কোনো কারণে হোক বাচ্চা দুইটা আলাদা, মানে এই মিক্স হয়ে যায়। তো যারা একটা দম্পতি, যে আওরঙ্গজেব এবং আসমা খাতুন, এই দম্পতি যখন মোহনপুরে তাদের সন্তান কে বাসায় নিয়ে যায়, এবং 2-3 বছর পার হওয়ার পরে তারা তাদের মামা খেয়াল করে যে আসলে তাদের বাবা মার সাথে তার চেহারার মিল খুব একটা পাচ্ছে না। পরবর্তীতে তারা হাসপাতালের রেকর্ড ঘেঁটে দেখে যে ওই দিনে ওই ইয়েতে একই সময় চারঘাটের একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, এবং দেখা গেছে যে চারঘাটের ওই বাচ্চার সাথে মোহনপুরের যে দম্পতি আছে তাদের ডিএনএ প্রোফাইল হুবহু একই হয়েছে। তখন ওই দুটা ফ্যামিলির মধ্যে শিশু দুটা অদল বদল করে দেওয়া হয়। এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ছিল। আবার একটা শিশুকে একটা ব্যক্তি চুরি করে নিয়ে যায়, নিয়ে যে তাকে দিয়ে ভিক্ষা বৃত্তি করায় শাহজাহান নামে একজন ব্যক্তি। পরবর্তীতে আহ, গো- গোলাম মোল্লা নামে ওই আরেকজন ব্যক্তি বলে যে না, এই সন্তানটা আমার সন্তান, এই ব্যক্তি চুরি করে নিয়ে গেছে, আমি তার ডিএনএ টেস্ট করে প্রমাণ করতে চাই। তখন আমরা 2009 সালে ঢাকা খিলক্ষেতের এই ঘটনা, এবং যিনি দাবি করেন তার সাথে হুবহু দেখা যায় যে মিলে যায় ডিএনএ প্রোফাইলটা। অর্থাৎ যে ব্যক্তি চুরি করে তাকে দিয়ে ভিক্ষাবৃত্তি করা ছিল, ওই ব্যক্তির সাথে ডিএনএ প্রোফাইল মিলে না, এবং পরবর্তীতে ওই লোককে আদালত শাস্তি প্রদান করে। এবং আমরা ওয়াই ক্রোমোজোম করে দেখি, সেখানেও আমরা দেখি যে আসলে এই বাচ্চাটার সাথে গোলাম মোল্লার ওয়াই ক্রোমোজোম হুবহু একই, এবং আসামির সাথে কোনো মিল নেই। এটা আমাদের প্রথম কেস, যে কেসটা আমরা প্রথম আমাদের ল্যাবে আপনার ইয়ে মানে সলিউশন করি। সেটা হচ্ছে যে হাজী সলিমুল্লাহ নামে
এই ব্যক্তির বাসা রহিমা নামে একজন গৃহ পরিচারিকা কাজ করতেন। পরবর্তীতে উনি ওই মহিলার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর মাধ্যমে আহ, বাচ্চা মানে বাচ্চা মহিলা গর্ভবতী হয়ে যায়। তো ইমরান, যিনি ওই মহিলার হাজবেন্ড, উনি জিনিসটা বুঝতে পারেন এবং উনি মামলা দায়ের করেন এবং হাজী সলিমুল্লাহর বিরুদ্ধে ডিএনএ টেস্টের জন্য আবেদন করেন। এবং আসলে দেখা যায় যে ইমরান যে তার ওয়াইফের বিরুদ্ধে যে এলিগেশনটা আনছে, দেখা যায় যে এটা হুবহু মিলে যায় এবং হাজী সলিমুল্লাহর ডিএনএ প্রোফাইলের সাথে এই বাচ্চাটার মেয়ে বাচ্চার ডিএনএ প্রোফাইল মিলে যায়। তো এটার মাধ্যমে আমরা একটা খুব ইন্টারেস্টিং কেস সমাধান করি। এটা আমাদের প্রথম ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ ল্যাবের ঘটনা, এবং এটা আপনার তৎকালীন এই আদালত আপনার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এটা বাংলাদেশের আরেকটা আলোচিত ঘটনা। একজন এক্স ডিআইজি ছিলেন, তার বাসায় একসাথে 7টা শিশুকে পাওয়া যায়। তো উনি দাবি করেন যে এই 7টা শিশু তার নিজে। কিন্তু বাংলাদেশে 7টা শিশু যদি হয়ে থাকে কোনো হাসপাতালে, এটা একটা বড় ধরনের ঘটনা হওয়ার কথা এবং এটা মানুষজন জানতে পারার কথা। পরবর্তীতে আপনার মানবাধিকার একটা সংস্থা এটাকে চ্যালেঞ্জ করেন এবং ডিএনএ টেস্টের আওতা নিয়ে আসেন। এবং 2008 সালে আমরা 7জন বাচ্চার ডিএনএ টেস্ট করি এবং দেখা যায় যে তারা কেউ কারো ভাই বোন না। অর্থাৎ যে ডিএজি ছিলেন তার অভিযোগটা আসলে মিথ্যা ছিল এবং আপনার ওই ডিএজির সশ্রম কারাদণ্ড হয়েছে, এই মানে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এটা একটা খুব ট্রাজেডিক ঘটনা। বাংলাদেশের তাজিন গার্মেন্টসে আগুনে পুড়ে প্রায় 49 জন ব্যক্তি মারা যায়। তাদের ডেড বডি গুলার আমরা 43 জন ডেড বডি আমরা তাদের নিগ্রো রক্ত থেকে স্যাম্পল নিয়ে ম্যাচ করে দেখি এবং 43 জনকে আমরা শনাক্ত করতে পারি। 2012 সালের ঘটনা। এটা বাংলাদেশের খুবই হৃদয় বিদারক ঘটনা এবং পৃথিবীর ইতিহাসে বলা হয় যে এটা পৃথিবীর বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার। এত বড় আপনার মানে বড় ডিজাস্টার পৃথিবীর ইতিহাসে কোনো ধরনের শিল্প কারখানায় ঘটে নাই, যেটা 2013 সালে সাভারের রানা প্লাজা হয়েছে। এবং এখানে আমরা 222টা ডেড বডি থেকে স্যাম্পল কালেক্ট করি এবং 210টা ডেড বডি আমরা শনাক্ত করতে পারি। এটা একটা পিলখানা ট্রাজেডির ঘটনা। অর্থাৎ বাংলাদেশে আহ, যে পিলখানা যে ট্রাজেডি হয় 2009 সালে, সেখানে অনেকজন আর্মি অফিসারকে হত্যা করা হয়। পরবর্তীতে তাদের দেহকে এমন ভাবে নষ্ট করা হয় তাদেরকে চেনা যাচ্ছে না। পরে আমাদের কাছে 4জন আর্মি অফিসারের ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল দেওয়া হয় এবং আমরা তাদের নিকটত্বের সাথে ম্যাচ করে এই 4জন ব্যক্তিকে আমরা আলাদা করতে পারি। এটা একটা সর্বশেষ 2025 সালের ঘটনা। আহ, এই ডান পাশের যিনি সুফিয়া নর্দেন, যে মহিলা, উনি বাংলাদেশে আসছেন প্রায় 52 বছর পর তার জন্মে। যে 71 সালে যে যুদ্ধ শিশু বলা হয় যাদেরকে, সেরকম একটা শিশু ছিল তিনি। তাকে একটা নরওয়েজিয়ান ফাদার ফাদার মাদার তাকে অ্যাডাপ্ট করে সে নরওয়েতে নিয়ে যায়। তো এক সময় তাকে বলা হয় যে তুমি তো আসলে বাংলাদেশের, তোমার আসল বাবা মা বাংলাদেশে, তুমি বাংলাদেশে তোমার বাবা মাকে খোঁজ নিতে পারো। পরে আমরা রহিমা খাতুনকে সে ডিটেক্ট করতে পারে যে উনি তার মা হতে পারেন। পরে তার মায়ের স্যাম্পলের সাথে আমাদের ল্যাবে আমরা টেস্ট করে দেখি এবং দীর্ঘ 52 বছর পরে সে তার মাকে ফিরে পায় এবং আমরা নির্দিষ্ট মতন প্রমাণ করতে পারি যে আসলেই এই রহিমা খাতুনই হচ্ছে সুফিয়ার মা। তো এই ছিল মোটামুটি আজকের লেকচার। আসলে অনেক সময় নিয়ে নিছি আজকে। অল্প সময়ের মধ্যে একটু দ্রুত বলা হয়েছে আর কি। এই এই, আহ, অল্প সময় শেষ করা লাগছে। কারো কোনো কোশ্চেন বলতে পারে। লেকচারের কোশ্চেন নেওয়া হবে। থ্যাংক ইউ স্যারকে অনেক সুন্দর লেকচার দেওয়ার জন্য। তো পার্টিসিপেন্টদের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে এই মুহূর্তে? পার্টিসিপেন্টদের কি আছে নাকি ঘুমানো?